তো আগের দিনে আমরা এই জায়গাটাই বলছিলাম, তাই তো, মানে পদার্থের প্রকৃতির সঙ্গে এই বাকি পার্টটা বলছিলাম, দাঁড়া হচ্ছে এবার দেখতে পাচ্ছ পরিষ্কার তো? হ্যালো, শোনা যাচ্ছে এবার ঠিকঠাক? ঠিক আছে, আমি স্টার্ট করছি। দেখ, আগের দিনে কঠিন পদার্থ নিয়ে আলোচনা হয়েছিল। কঠিন পদার্থ মানে যেটা কোনো জায়গা দখল করে থাকে। এবং কি বলেছিলাম কঠিন পদার্থের ডেফিনেশন মনে আছে? যে কোনো একজন বলো, বলো বলো, জানি। ওইটাও বলতে পারো। হুম হুম মানে ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্স বলতে হবে। আর একটা বলতে হবে যে ইন্টার ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স আর ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন বা ফোর্স অফ অ্যাট্রাকশন ইংলিশে যেটা বলে। ঠিক আছে, এখানে বাংলাতে এইটা এখন আসবে না, এটা যখন ক্লাস 11-এ আসবে তখন আবার এই গ্যাসীয় ধর্ম, তরল ধর্ম, আবার হচ্ছে তোমার এই যে তোমার ওইটা, এই চ্যাপ্টারটা আবার ফের মানে রিপিটেড হবে। বা তোমাদের ক্লাস 10-এতেও আছে মনে হয় হালকা করে, মেনলি 11-এতে আরো এই ডেফিনেশনটা বেটার আছে। তো আগের দিন কঠিন পদার্থটা হয়ে গেছিল। তো আজকে আমরা বলবো যে কঠিনের পরে আসবে তরল পদার্থ। তরল পদার্থ মানে হচ্ছে যাকে এর কোনো শেপ নেই, তাই তো। ফার্স্ট কথা হচ্ছে যেটা আমরা জল দেখি, জলকে তুমি গ্লাসে রাখছো, তা সেইটা একটা শেপ নিচ্ছে। ধরো কাঁচের গ্লাসে রাখলে কাঁচের গ্লাসের মতন শেপ নিচ্ছে। আবার তুমি যদি কাঁচের বোতল ঢেলে রাখো তখন সেটা কাঁচের বোতলের মতন শেপ নিচ্ছে। মানে তরলে কি থাকছে, কোনো নির্দিষ্ট ফিক্সড আকার থাকছে না। এবং এর ভেতর যে ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্সটা সেটা কঠিনের থেকে বেশি, অ্যাট্রাকশনটা কঠিনের থেকে কম। মানে গ্যাসের ক্ষেত্রে আবার ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্সটা খুব বেশি, যেই জন্য গ্যাসকে কম্প্রেস করে ছোট করা যায়, মানে লিকুইডে পরিণত করা যায়। যেটা যেটা আগের দিন আমি এক্সাম্পল বলেছিলাম, যেটা তোমার ম্যাচিস বা গ্যাস সিলিন্ডার, সেখানে গ্যাসকে কম্প্রেস করে লিকুইড ফরম্যাটে রাখা হচ্ছে। মানে গ্যাসের মলিকুলার ডিস্টেন্সটা কম হওয়ার জন্য মলিকুল মলিকুল কাছে এসে তোমার লিকুইড ফর্ম করে দিচ্ছে। কিন্তু সেটা সলিডের ক্ষেত্রে হয় না, বা লিকুইডের ক্ষেত্রেও কম্প্রেস হয় না, যেটা গ্যাসের ক্ষেত্রে হয়। তার মানে তরলের সবকিছুই মাঝামাঝি, মানে ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্সটাও, মানে মলিকুল মলিকুল যে কেন্দ্রের যে দূরত্বটা, সেই দূরত্বটাও কম, আর অ্যাট্রাকশনটাও হচ্ছে কি বলে কম, আর দূরত্বটা কঠিনের তুলনায় বেশি না কম। তরলের ক্ষেত্রে কি হবে? হ্যাঁ, মানে এই যে মলিকুল মলিকুল ইন্টারাকশনটা তরলের ক্ষেত্রে তোমার কি, হ্যাঁ, কঠিন পদার্থ থেকে কম হবে। মানে যেটা বেশি আছে সেটা কম হবে, যেটা কম আছে সেটা বেশি হবে, এটাই হবে। মানে হ্যাঁ, ডিস্টেন্সটা একটু বেশি হবে, কঠিনের তুলনায় বেশি হবে, অ্যাট্রাকশনটা কঠিনের তুলনায় কম হবে। ঠিক আছে, এবার বইয়ের যে ডেফিনেশন, যেটা তোমার ক্লাস 8-এ যদি পড়ে তাহলে তোমাকে সেখানে ডেফিনেশনে কি লিখতে হবে, এই ডেফিনেশনটা লিখতে পারো, বা তোমাদের বইতে যেটা লেখা আছে বলছে সাধারণ অবস্থায় যে পদার্থের নির্দিষ্ট আয়তন থাকে কিন্তু নির্দিষ্ট আকার থাকে না, সেই পাত্রে, যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে, তাকে তরল পদার্থ বলে। যেমন ধরো এখানে এক্সাম্পল, যেমন যা খুশি, যে যেমন খুশি শেপে তুমি জলকে বা তরল পদার্থকে রাখতে পারো, তার সেই আকারটাই নেবে, যেটা আমি এখানে পিকচারে দেখিয়েছি। এবার দেখো, তরল পদার্থ মানে নর্মাল জল হবে, দুধ হবে, স্প্রিট হবে, বা আরো কিছু লিকুইড, অর্গানিক লিকুইড আসবে। আবার ধরো আচ্ছা, পেট্রোল হাইড্রোকার্বন না হাইড্রোকার্বন? হাইড্রোকার্বন মানে জানো?
হাইড্রোকার্বন মানে জানো না? আচ্ছা, আমরা যে গ্যাস সিলিন্ডার ইউজ করি, যেটা গ্যাস ওভেন বাড়িতে যেটা ইউজ করি, ওখানে কি কি রয়েছে, কি গ্যাস রয়েছে? এটা জেনারেল নলেজের কোশ্চেনে আসে। হ্যাঁ হ্যাঁ, এলপিজি। এলপিজি তো এটা কোম্পানিটার নাম হয়ে গেল, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, ওইটা এলপিজিটার নাম হলো, কিন্তু ওখানে অরিজিনালি কোন গ্যাস রয়েছে? প্রোপেন, মিথেন, বিউটেন, কোন গ্যাস? আচ্ছা, সিএনজি বলতে কি বোঝায়? সিএনজি অ্যাকচুয়ালি, সিএনজির যেটা হ্যাঁ মানে সিএনজির নাম শুনেছো, সেখানে তোমার হচ্ছে কি বলে, কোন গ্যাস ইউজ হয় জানো তো সিএনজিতে? সিএন গ্যাস। এলপিজিতে ইউজ হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। ওইটা তো ওইটা হচ্ছে এলপিজির ফুল ফর্ম তো, কিন্তু অরিজিনালি ওখানে কোন গ্যাস ইউজ হয়? মিথেন তো হচ্ছে নরমাল, ওইটা তো সিএনজিতে ইউজ হয়ে যাচ্ছে মিথেনটা। এলপিজিতে হয় তোমার হাইড্রোকার্বন ইউজ হয়। যে হাইড্রোকার্বন হচ্ছে কার্বন আর হাইড্রোজেন। যেমন আমরা মিথেন বলছি, মিথেনে কি রয়েছে? মিথেনের ফর্মুলা কি হয়? CH4, তাই তো? তাহলে এখানে কার্বন আর হাইড্রোজেন রয়েছে, সেম একই জিনিস। যখন নাম্বার অফ কার্বন মানে কার্বন সংখ্যা যত বাড়তে থাকবে, তত সেটা লিকুইডের দিকে যাবে, মানে 1 থেকে 4 পর্যন্ত। মানে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন এগুলো সব পরে আসবে, এগুলো জাস্ট নামগুলো শুনে থাকো। পরে তোমাদের ক্লাস 10-এতে অর্গানিক কার্বন কেমিস্ট্রি বলে, মানে কার্বন কম্পাউন্ড বলে চ্যাপ্টার রয়েছে। তার মানে এই যে মিথেন, ইথেন, প্রোপেন 4টে নাম্বার পর্যন্ত, মানে মিথেন মানে একটা কার্বন, ইথেন হলে CH3, এগুলোর নাম হয়তো শুনে থাকবে। প্রোপেন হলে তোমার CH3, CH2, CH3, বিউটেন হলে তোমার 4টে কার্বন থাকবে। এই যে এখানে যেটা লিখছি আমি, এই 4টে মেম্বার হচ্ছে গ্যাসিয়াস ফর্মে থাকে, ঠিক আছে? আর আমাদের যেটা এলপিজি তে ইউজ হয় সেটা হয় আইসোপ্রোপেন না হলে বিউটেন। নাম শুনেছো? প্রোপেন নালে আইসোবিউটেন, বা প্রোপেন বা আইসোবিউটেন, এই দুটো নাম মনে রাখো। প্রোপেন হচ্ছে 3টে, মানে এই 3টে কার্বন, এটা হচ্ছে প্রোপেন, মানে এটাকে বলে প্রোপেন। মানে ইনফরমেশনের জন্য মনে রাখো, এখন এটা ডেপথে ঢুকতে হবে না। আর আইসোবিউটেন হচ্ছে এইটা, CH3, CH2, CH2, CH3, এটা হচ্ছে তোমার আইসোবিউটেন। তো এই দুটো গ্যাসের মধ্যে যে কোনো একটা থাকে এলপিজি গ্যাসে। এরপরে যত হায়ার মেম্বার যাবে, যেমন আমরা পেট্রোল বলছি, পেট্রোলের নাম্বার অফ কার্বন হচ্ছে 8খানা, মানে অক্টেট। এটা কার্বনের অন্য একটা প্রপার্টি, যেটা অন্য কোনো কম্পাউন্ডের ভেতরে নেই, যেখানে কার্বন একসাথে মিলিয়ন অফ কার্বন অ্যাটাচ থাকতে পারে, ঠিক আছে? সেই জায়গা থেকে যদি আমরা মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন বললেই 4 নম্বর পর্যন্ত গ্যাস, হ্যাঁ একসাথে মিলিয়ন অফ চেইন তৈরি করবে। যেমন ধরো আমি যে শার্টটা পরে আছি, বা তুমি যে শার্টটা পরে আছো বা ড্রেস পরে রয়েছো, বা তুমি যে বেডশিটটার উপর বসে রয়েছো, ওখানেও কার্বন রয়েছে। মানে তোমার আশপাশে যা জিনিস রয়েছে সবই কার্বন কম্পাউন্ড রয়েছে। এবার কিভাবে দেখো, মেটাল বাদ দিয়ে, মানে তোমার ধরো জানালায় যেই তোমার রড গুলো আছে বা গ্রিল গুলো আছে, ওগুলো বাদ দিয়ে বাদ বাকি যা জিনিস তোমার ঘরে রয়েছে সবই দেখো অর্গানিক কেমিস্ট্রির জিনিস রয়েছে, মানে সবই কার্বন রয়েছে। মানে সব কটা জিনিসকে তুমি যদি আগুন ধরিয়ে দাও, সেই তুমি কালো কার্বনই পাবে। কারণ যেমন ধরো কাঠ যেটা, বা ধরো আমরা যে শার্ট পরে রয়েছি সেটা উল থেকে এসেছে, উলটা কোথা থেকে আসছে? বা সুতো থেকে আসছে। তো সুতোটা তোমার সেলুলোজ থেকেই আসছে, যেটা গ্লুকোজের পলিমার। বা তুমি ধরো কাঠ যদি বলো, গাছের যেই মানে কাঠটা, মানে যেটাকে আমরা গুঁড়ি বলছি, সেখান থেকে আসছে। তাহলে গাছের কাণ্ডটা কি? ওইটাও সেলুলোজ, যেটা গ্লুকোজের পলিমার দাঁড়াচ্ছে। তো সেলুলোজ মানে সেখানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আছে। গ্লুকোজে কি থাকে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। তো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন থাকা মানেই আমরা কি সেটাকে বলবো কি? অর্গানিক কম্পাউন্ড বা কার্বন কম্পাউন্ড। তো কার্বন কম্পাউন্ডের মধ্যে আমরা যাই কিছু ইউজ করছি, যেটা মানে সকাল থেকে ঘুম থেকে উঠে থেকে রাত্রি শোয়া পর্যন্ত সব অর্গানিক কেমিস্ট্রির কম্পাউন্ডই ইউজ করছি, মানে কার্বন কম্পাউন্ডই ইউজ করছি, যেটা তোমাদের ক্লাস 10-এতে রয়েছে, ঠিক আছে? এখন যেটা এই তরল পদার্থ যেটা ছিল, যেটা আমি বলতে গেলাম, যেটা ধরো আমরা তরল কি কি বলছি? জল আর দুধ বলছি। আরো আমরা কিছু দেখি, যেমন হচ্ছে পেট্রোল, ডিজেল, এগুলোও দেখি, এগুলোও তরল। আর কি কি তরল দেখো?
নর্মালি তরল কেরোসিন তেল দেখবে। আর কি কি দেখো তোমাদের কাছে কমন? দুধ, জল ছাড়া ফলের রস, এখানেও তোমার ফলের রসও, হ্যাঁ সেটাও ফলের রসও হবে, মানে যেটাতে তুমি লিকুইড যা খুশি হতে পারে, মানে তরল, মানে যেটাকে লিকুইড বলা হচ্ছে সেটার মানে ধরো কোনো সলিডকে তুমি লিকুইড করতে পারো, মানে যেটা ধরো চিনির জল যেটা বা লবণ জল যেটা, সেখানেও তুমি সলিডকে তুমি লিকুইডে ডিজলভ করিয়ে দিচ্ছ। এইটা আছে, আজকে বলবো এটা নিয়ে। তো তরল পদার্থ হচ্ছে যে যার কোনো নির্দিষ্ট আকার নেই কিন্তু আয়তন আছে, ঠিক আছে, যেই পাত্রে রাখা হবে সেই পাত্রেরই তোমার কি নেবে, শেপ নেবে, আকার নেবে। তো সেই হিসাবে তরল পদার্থের বৈশিষ্ট্য দেখো, এই নির্দিষ্ট চাপ আর উষ্ণতা, এই কথাটা না লিখলে কেটে দেবে কিন্তু। নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় তরল পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন থাকে। কারণ হচ্ছে নির্দিষ্ট চাপ আর তাপমাত্রা, এটা যদি না বলি, হ্যাঁ অবস্থার পরিবর্তন হবে। কারণ হচ্ছে ধরো তরলকে তুমি যদি গরম করতে থাকো, যেমন ওয়াটারকে গরম করলে কি হবে, কত ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে ওয়াটার বয়েল হয়? কত ডিগ্রি? 100 ডিগ্রি। আর হচ্ছে সেটাকে তরলের কি বলা হচ্ছে, বয়লিং পয়েন্ট, তাই তো, মানে গলনাঙ্ক। তো সেই জন্যই স্ফুটনাঙ্ক না গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক হয়। সলিডের গলনাঙ্ক, সলিডের থেকে গলে যাওয়ার মানে মেল্ট করে যাওয়া, সেটা হচ্ছে তোমার সলিড থেকে তরলে হয়ে যাওয়াটাকে, সেটাকে গলনাঙ্ক বলছে, তরল থেকে বাষ্পে পরিণত হওয়াটাকে স্ফুটনাঙ্ক বলছে, ঠিক আছে। আর এইটা তার মানে এই যে নির্দিষ্ট চাপ ও তাপমাত্রাটা, এই কথাটা লিখতেই হবে, কারণ চাপ আর তাপমাত্রা যদি না উল্লেখ করি, বিভিন্ন টেম্পারেচারে তাদের বয়েলিং পয়েন্টটা বা মেল্টিং পয়েন্ট, মানে বয়েলিং পয়েন্টটা, মানে স্ফুটনাঙ্কটা ডিফারেন্ট। মানে তরলের যেমন 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এবার তরলে জলের বয়েলিং পয়েন্টটা ম্যাক্সিমাম, মানে সর্বোচ্চ যেটা কমনের মধ্যে আসে, বাদ বাকি যা লিকুইড দেখবে তার বয়েলিং পয়েন্ট অনেক কম, মানে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে কম টেম্পারেচারেতেই সেটা ভেপারে কনভার্ট হয়ে যাবে। সেই জন্য তোমার এই নির্দিষ্ট চাপ ও তাপমাত্রা, এই কথাটা লিখতে হবে। তারপর বলছে বিশুদ্ধ তরলের পদার্থ, তরল পদার্থের নির্দিষ্ট ফুটনাঙ্ক ও হিমাঙ্ক রয়েছে। হিমাঙ্ক মানে ফ্রিজিং পয়েন্ট, তাই তো। ফ্রিজিং পয়েন্ট মানে হচ্ছে কি বলে, জলের ফ্রিজিং পয়েন্ট কত, মানে হিমাঙ্ক কত, 0 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা 0 ডিগ্রি সেন্টিগ্রেড, 0 ডিগ্রি সেন্টিগ্রেডে জল বরফে পরিণত হবে, আবার 100 ডিগ্রি কনভার্ট হয়ে যাবে। তো এখন যেমন ধরো আমাদের এখানকার সব মানে লোকাল টেম্পারেচার কত চলছে, 7, 8 বা 10 ডিগ্রি, যেমন আমাদের কলকাতাতে যেটা চলছে সেটা হচ্ছে তোমার 10, 12 ডিগ্রি বা 15 ডিগ্রি এরকম চলছে। তো এর থেকে কম হয়ে গেলে, যখনই 0 ডিগ্রিতে চলে যাবে তোমার জল, তখন কি হয়ে যাবে, বরফ হয়ে যাবে, যেটাকে আমরা তুষারপাত এরকম টরম যেগুলো যা আছে, যা বলে যে এরিয়াতে যা রয়েছে। তো সেই অনুসারে তো বিশুদ্ধ তরল পদার্থের নির্দিষ্ট স্ফুটনাঙ্ক ও হিমাঙ্ক থাকে। বলছে ধাতব তরল ছাড়া অধিকাংশ তরলের ঘনত্ব 1 বা 1-এর চেয়ে কম। ধাতব তরলের মানে ধাতব তরল ছাড়া অধিকাংশ তরলের ঘনত্ব 1 বা 1-এর চেয়ে কম, মানে জলের ঘনত্ব কত, 1। এবার ম্যাক্সিমাম তরল কি হবে, কি 1-এর থেকে কম। ধাতব তরল মানে ধাতব 1-এর থেকে বেশি, হ্যাঁ পারদ হবে। মানে ধাতব তরল বাদ দিয়ে বাদ বাকি যা কিছু তুমি তরল দেখতে পাবে সেটা 1 বা 1-এর চেয়ে কম। যেমন জলের ঘনত্ব 1, আদার্স যে তরল পদার্থ যেগুলো পাবে সেগুলো 1-এর থেকে কম। ঘনত্ব কম মানে সেগুলো কি হবে, তরলের উপর ভাসবে, তাই তো, যেমন অয়েল, তেল। তো এরপর হচ্ছে তরলের সম উচ্চশীলতা ধর্ম, মানে যেই লেভেল, যেটা এর আগে বলেছিলাম, যে যদি তোমার একই পাইপ দিয়ে সবকটা জুড়ে থাকে, তাদের যদি লেভেল গুলো ডিফারেন্ট থাকে, একটা টাইমের পরে দেখতে পেয়ে যে লেভেল গুলো সমান হয়ে গেছে, যেটাকে সম উচ্চশীলতা ধর্ম বলা হয়। উষ্ণতার পরিবর্তনে আয়তনের কি হয়, পরিবর্তিত হয়। উষ্ণতার পরিবর্তন মানে, যেমন ধরো জলকে তুমি বরফে পরিণত করলে, বরফ কিন্তু আয়তনে কি হয়ে যাবে,
বেড়ে যাবে না কমে যাবে? হ্যাঁ তার উষ্ণতা থেকে চেঞ্জ করছো, তার আয়তনটা বেড়ে যাচ্ছে। দেখবে 1 গ্লাস জল তুমি যদি ফ্রিজের মধ্যে রেখে বরফে কনভার্ট করো, দেখবে লেভেল যেটা ছিল মানে একদম কানায় কানায় তুমি জল নিয়েছিল, দেখবে কিছুটা উপরে উঠে গেছে। বা দেখবে যখন ফ্রিজের মধ্যে যে আইস বার গুলো তৈরি হয়, তো আইস বারে তুমি সমান সমান জল দিচ্ছ, কিন্তু আইস বার মানে যখন বরফ হয়ে গেছে, দেখবে তার আইস বার গুলো সব উপরের দিকে উঠে উঠে লাগছে, মানে উপরের দিকটা এরকম গোল মতন হয়ে গেছে। তার কারণ হচ্ছে যে উষ্ণতার পরিবর্তনে আয়তনেরও পরিবর্তন হচ্ছে, মানে জল যখন লিকুইড থেকে সলিড আসছে তার ভলিউমটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এরপরে দেখো, সাধারণ উষ্ণতায় যে কোনো তরলের উপরিতল থেকে তরলটির বাষ্পায়ন হয়, মানে তরলকে তুমি হিট করছো। যেমন ধরো জলকে তুমি যখন হিট করবে, জলের মানে নিচে থেকে মানে বাষ্প তো হচ্ছে না, জলের উপরিতল থেকে হচ্ছে, মানে হিট করছো নিচে, বাষ্প হচ্ছে উপর থেকে, এটাই তো হয়। হ্যাঁ বলো কেন? না না না, ধর্মটা এরকম ব্যাপার, যখনই আমি হিট করছি, বা ধরো জলকে তুমি গরম করছো, নিচের অংশটা হ্যাঁ হ্যাঁ মানে ঠিকই বলছো, কিন্তু কথাটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন নিচের জলটা গরম হয়ে যাচ্ছে তখন সেটা হালকা হয়ে যাচ্ছে, উপরে জলটা ভারী হয়ে যাচ্ছে, এইভাবে রোটেট হতে থাকছে। একটা টাইমে যে হালকা জলটা, মানে হালকা হলেই তবেই তো উঠবে, না উঠবে তবেই তো তোমার বায়ুর সঙ্গে মিশবে, নাহলে মিশবে না তো। ধরো কোনো জিনিস ভারী জিনিস আর কোনো হালকা জিনিস, হালকা জিনিস অনেকক্ষণ উঠতে পারবে, মানে গ্যাসের মধ্যে মিক্সড হয়ে যেতে পারবে, আর ভারী জিনিস কি হবে, উঠতে পারবে না। সেই জন্য যখন নিচে গরম করছো, তরলের পৃষ্ঠা থেকে তোমার ভেপার বা বাষ্প পরিণত হচ্ছে। শুধু ওই রোটেশনটা বলতে হবে, যখনই গরম করছো নিচের অংশ গরম হওয়ার ফলে হালকা হয়ে যাচ্ছে, উপরের ভারী জলটা আবার নিচে চলে আসছে। এই রোটেশনের ফলে যত হালকা মানে হালকা জল, হালকা হওয়ার জন্য জল মানে 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে যেই পৌঁছাচ্ছে, তখনই উপরিতল থেকে বাষ্প পরিণত হচ্ছে। এই হচ্ছে লজিক, আর কিছু লজিক নেই। বোঝা গেল? তার মানে উষ্ণতার এটা গেল, সাধারণ উষ্ণতায় যে কোনো তরলের উপরিতল থেকে তরলটির বাষ্পায়ন, এই বাষ্পায়ন আরো দেখবে যখন গ্রীষ্মকালে পুকুরের জল ওপর থেকে বাষ্প হতে থাকছে, সেম একই জিনিস, একই প্রসেস। বা বলছে একাধিক সমধর্মী তরল পরস্পরের সঙ্গে মিশে যায়, যেমন জল আর অ্যালকোহল, ব্যতিক্রম জল আর তেল। মানে একাধিক তরল নর্মালি কি হবে, কি একাধিক সমধর্মী তরল পরস্পরের সঙ্গে মিশে যায়, যেমন জল ও অ্যালকোহল। ব্যতিক্রম হবে জল আর তেল, কারণ হচ্ছে জল আর তেলের মধ্যে তেলের ঘনত্বটা কি, হ্যাঁ, তো তার মানে তেল কি হয়ে গেল, হালকা হয়ে গেল, জলের ঘনত্ব বেশি, জল ভারী হয়ে যাচ্ছে, তাই জলের ওপরে তেলটা ভাসছে। বোঝা গেল? এটা দেখেছো তেল জল ভাসতে, দেখেছো তো নর্মালি। এবারে কি আসবে, তোমার গ্যাসীয় পদার্থ আসবে। গ্যাসীয় পদার্থ, তাহলে তরল পদার্থ ব্যাপারটা ক্লিয়ার হলো তো। এবার এবার আসবে তোমার গ্যাসীয় পদার্থ। গ্যাসীয় পদার্থ হচ্ছে যার আকারও নেই, আয়তনও নেই, তাই তো? না আয়তন থাকবে? গ্যাসীয় পদার্থ আকার থাকবে না আয়তন থাকবে? হ্যাঁ, আকারও থাকবে না, আয়তনও থাকবে না, সেটা হবে তোমার গ্যাসীয় পদার্থ। এবার এদের ক্ষেত্রে ইন্টারমলিকুলার ডিস্টেন্সটা সব থেকে বেশি, আর আকর্ষণটাও কি সব থেকে কম, তাই তো? মানে তরলের যেমন মাঝামাঝি হচ্ছিল, কঠিনের অ্যাট্রাকশনটা বেশি হচ্ছিল, মলিকুলার অ্যাট্রাকশনটা, আর ডিস্টেন্সটা কঠিনের কম হচ্ছিল, আর তরলের কঠিনের থেকে কম, আর লিকুইডের ক্ষেত্রে মানে গ্যাসের ক্ষেত্রে যেটা আসবে, ইন্টারমলিকুলার ডিস্টেন্সটা সব থেকে বেশি আর অ্যাট্রাকশনটা সব থেকে কম। সেই জন্যই এটা গ্যাসীয় পদার্থ হচ্ছে। এখানে ডেফিনেশনে যেটা বলছে, সাধারণ উষ্ণতায় যে পদার্থের নির্দিষ্ট আকার আয়তন থাকে না, যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ও আয়তন ধারণ করে, তাকে গ্যাসীয় পদার্থ বলে। যেমন বায়ু, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, জলীয় বাষ্প, কার্বন ডাই। আচ্ছা, জলীয় বাষ্পতে জল আছে? জলীয় বাষ্পতে জল আছে?
তো ওতে জল কি আছে, ওয়াটার মলিকুল কি আছে? আছে? তার মানে কথাটা এরকম, ওয়াটারকে তুমি যখন ভেপারে কনভার্ট করে দিচ্ছ সেটা জলীয় বাষ্প হয়ে গেছে। মানে 100°C হ্যাঁ টেম্পারেচার যখনই এসে যাচ্ছে তখন সেটা ভেপারে হয়ে যাচ্ছে। যেই 100°C কম হয়ে যাবে ওই ভেপারটা, তখন সেটা কি হয়ে যাবে, আবার লিকুইডে চলে আসবে। হ্যাঁ, তার মানে জলীয় বাষ্পতে জল থাকে, তাই তো? কথাটা এরকম। তোমাকে যদি হঠাৎ করে কেউ জিজ্ঞেস করে, তাকে তুমি উত্তর কি দেবে? জলীয় বাষ্পে কি জল আছে? তো ঘাবড়ে যাওয়ার কিছু নেই। যখনই কোনো কিছু কেউ কোশ্চেন করবে, আগে মন দিয়ে শুনবে, তারপর শুনে তা বুঝে তারপর উত্তর দেবে। কোশ্চেন দেখে কখনো ঘাবড়াবে না, বুঝে গেল? তো জলীয় বাষ্পতে জল রয়েছে, কারণ 100°C টেম্পারেচারে জলীয় বাষ্পটা কি, জলের টেম্পারেচারটা ওখানে কি রয়েছে 100°C ওপরে, তাই সেটা জলটা বাষ্প ফরম্যাটে রয়েছে। ঠিক আছে? তো কার্বন ডাই অক্সাইডও হবে, মানে যেগুলো গ্যাসিয়াস পদার্থ। এবার দেখ, গ্যাসীয় পদার্থের ধর্ম, গ্যাসীয় পদার্থের কোনো নির্দিষ্ট আকার আয়তন থাকে না, যেটা ডেফিনেশনে পড়লে। একই চাপ ও উষ্ণতায় সম আয়তনে সব গ্যাসের সমান সংখ্যক অণু বর্তমান থাকে। মানে এটা কি মনে আছে, এটা কি পড়েছিলে? একই, এখানে যেটা বলছে একই চাপ ও উষ্ণতা, এটা অনেক ইম্পর্টেন্ট লাইন। এই লাইনটা দিয়ে অনেক নিউমেরিক্যাল সলভ হবে, মানে কেমিস্ট্রির অনেক সামস এই শুধু এই লাইনটা থেকেই। মানে এখানে কি বলছে যে একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু বর্তমান থাকে। এটাকেই অ্যাভোগাড্রো হাইপোথিসিস বলা হয়, মানে অ্যাভোগাড্রো প্রকল্প, যেটা গ্যাসের চ্যাপ্টারের মধ্যে আবার আসবে। ঠিক আছে? অ্যাভোগাড্রো সংখ্যা হচ্ছে তোমার 6.023 × 10⁻23 মলিকুলস বা অণু বলে, বা পরমাণু যা খুশি। এটাই হবে তোমার, এটা 6.023 × 10⁻23 মলিকুলস, এইটা বলছি, এটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। আর অ্যাভোগাড্রো প্রকল্পের ডেফিনেশনটা হবে যেটা এখানে লেখা রয়েছে 2 নম্বর পয়েন্টটা, একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু বর্তমান থাকে। অ্যাভোগাড্রো নাম্বার কি 6.023 × 10⁻23 মলিকুলস, 10⁻23 মলিকুলস। ঠিক আছে? মানে নাম্বারটা এখানে কোনো মাইনাস মাইনাস নাই, মানে ডিভাইড কিছু নেই, মানে 6.023 × 10⁻23 মলিকুলস, বা মলিকুলস মানে অণু বলবে। ঠিক আছে? তার মানে অ্যাভোগাড্রো প্রকল্প কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে, বা অ্যাভোগাড্রো হাইপোথিসিস, তাহলে তুমি কি বলবে ডেফিনেশনে? একই, বলো বলো, একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু বর্তমান থাকে। আগে লাইনটা নিজে একবার পড়ো, দেখবে লাইনটা খুব সুন্দর লাইন, পড়ো। একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু বর্তমান থাকে। তো এইটা হচ্ছে তোমার অ্যাভোগাড্রো হাইপোথিসিস বা অ্যাভোগাড্রো প্রকল্প। বুঝা গেল? এটা গ্যাসীয় পদার্থ যখন আবার ডিটেলসে পড়বে এটা আসবে। আবার ধরো হচ্ছে তোমার মোল কনসেপ্ট যখন পড়বে, মানে মোলের ধারণা, সেখানে তোমার এই অ্যাভোগাড্রো হাইপোথিসিস বা এই লাইনটা থেকে অনেক নিউমেরিক্যাল হবে। যে যে তোমাকে এরকম কোশ্চেন জিজ্ঞেস করবে, ওয়াটার মলিকুল মানে H2O, ওয়াটার মলিকুলের মধ্যে কত সংখ্যক হাইড্রোজেন পরমাণু আছে? তুমি বলছো দুটো পরমাণু, আমি বলছি কত সংখ্যক, দুটোর মধ্যে পার্থক্য আছে। তখন এই অ্যাভোগাড্রো নাম্বার ইউজ করে সামসটা করতে হবে, সেটা পরের দিকে আসবে। এখন যেই লাইনটা বোঝার দরকার, এই লাইনটা বুঝতে পারলে তো? এবার দেখো, বদ্ধ পাত্রে না রাখলে গ্যাস চারিদিকে ছড়িয়ে পড়ে। মানে তুমি যদি যে এই যে গ্যাস সিলিন্ডার কথা বলছি, যদি সিলিন্ডারটা স্ট্রং না হতো, বা সিলিন্ডার থেকে যদি গ্যাস লিক করতো, তাহলে কি মানে সিলিন্ডার না থাকলে গ্যাসকে কি তুমি চোখে দেখতে পেতে না, কারণ সেটা এয়ারে মিক্সড হয়ে যাচ্ছে, মানে চতুর্দিকে ছড়িয়ে যাবে। সেই জন্যই বলছে যে আবদ্ধ পাত্রে না রাখলে গ্যাস চারিদিকে ছড়িয়ে পড়ে, কারণ ওদের মধ্যে মলিকুল ডিস্টেন্সটা কি সব থেকে বেশি, তাই তো? গ্যাসের মলিকুলের, তাই ডিস্টেন্সটা বেশি, তাহলে অ্যাট্রাকশনটা কি হবে সব থেকে কম। সেই জন্য হ্যাঁ, সেই জন্য তোমার চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এবারে বলছি যে স্থির চাপে
উষ্ণতা বাড়ালে গ্যাসীয় পদার্থের আয়তন বাড়ে এবং উষ্ণতা কমালে গ্যাসীয় পদার্থের আয়তন কমে। মানে যেখানে আমার বলছে প্রেসার মানে পিটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে ধ্রুবক, মানে পিটা যেখানে স্থির রেখে দিয়েছো, পিটাকে স্থির রাখলে বলছে যে গ্যাসীয় পদার্থের আয়তন, আয়তন মানে ভি, হচ্ছে কি বলে স্থির চাপে উষ্ণতা বাড়ালে ভিটা ডাইরেক্টলি প্রপোর্শনাল। মানে যদি ভলিউম বাড়াও তাহলে টেম্পারেচার বাড়বে, বা উষ্ণতা বাড়ালে তোমার ভলিউম বাড়বে। মানে কথাটা যদি এরকম বলি, হ্যাঁ ডাইরেক্টলি প্রপোর্শনাল, মানে উষ্ণতা বাড়ছে, কথাটা শুনতে ভালো, কিন্তু ভলিউম বাড়ছে, ভলিউম কিন্তু এমনি এমনি বাড়ে না, উষ্ণতা বাড়লে তবেই বাড়বে। আচ্ছা এইটা কোন ল বলতে পারবে? এই যে ভি প্রপোর্শনাল টু টি, এটা কোন ল বলতে পারবে? ক্লাস 9 এ আছে। এই যে ভি প্রপোর্শনাল টু মানে সমানুপাতিক সাইন দিয়ে যেটা দেখেছি, টি টেম্পারেচার মানে উষ্ণতা বাড়লে গ্যাসীয় পদার্থের আয়তন বাড়ে, এইটা কোন গ্যাসের ল? কি কি ল জানো গ্যাসের? একটা, এটা ক্লাস 9 আছে। এক হচ্ছে তোমার বয়েলস ল আছে, চার্লস ল আছে, এটা হচ্ছে তোমার চার্লস ল। ঠিক আছে, ডেফিনেশন চার্লস ল এর ডেফিনেশনটা আলাদা, -273 অনেক করে বলতে হবে, কিন্তু এমনি নরমালি যেটা চার্লস ল এর যেটা ম্যাথমেটিক্যাল ডেরিভেশন যেটা আসবে, তখন ভি প্রপোর্শনাল টু টি, মানে ভলিউম ইনক্রিজ করলে বা টেম্পারেচার ইনক্রিজ করালে ভলিউমও ইনক্রিজ করবে, মানে টেম্পারেচার বাড়লে ভলিউমও বাড়বে। আবার বলছে উষ্ণতা কমালে ভলিউমও বাড়বে। একটা কমন এক্সাম্পল বলো, কিছুক্ষণ আগে আমি বলেছি যে উষ্ণতা বাড়ালে ভলিউম বাড়ছে, আবার উষ্ণতা কমালে ভলিউম কমছে। জলের ক্ষেত্রে উষ্ণতা কমালে ভলিউম বাড়ছে। হ্যাঁ, তুমি আইস কখন হবে? উষ্ণতা কমলেই তো। তার মানে ভলিউমটা বেড়ে গেল তো, তার মানে সেটাখানে উষ্ণতা কমছে, ভলিউম বাড়ছে। তাহলে কমন এক্সাম্পল জল বাদে বাদ বাকি গুলো আসবে, কারণ জলের ঘনত্বের 1 হওয়ার জন্য এটা অপোজিটে চলে যাবে। হ্যাঁ দুধও হবে, দুধও হবে। তো এটা নর্মাল, ওটা দুধ বা জল যেটা বলছি ওটা কি বলতো, লিকুইডের। আমরা এখানে ডিসকাস করছি কি গ্যাসে। এবার জলীয় বাষ্পকে যখন তুমি টেম্পারেচার বাড়াচ্ছ, ভালো করে দেখো, চিন্তা করো, আমি একটা জল দিয়েই বলছি, জলীয় বাষ্প মানে কি, সেটা গ্যাসিয়াস ফরম্যাটে রয়েছে, গ্যাসকে যদি আরো টেম্পারেচার দাও সে আরো বেড়ে যাবে। যেমন হচ্ছে তুমি গ্যাস সিলিন্ডার কেউ যদি টেম্পারেচার দেয় কি হবে? বুম হয়ে যাবে তো। তার মানে তাহলে যেই সিলিন্ডারটা ছিল তার থেকে ভলিউমটা বেড়ে যাচ্ছে, তাই বুম হচ্ছে, সেখান থেকে প্রেসার রিলিজ হচ্ছে, দিয়ে সেখানে আগুন লেগে যাচ্ছে। সেম জিনিস কোনো গ্যাস পদার্থ, যেমন ধরো তুমি বেলুন নিয়েছো, বেলুনকে তুমি যদি হিট করো টেম্পারেচারে রাখো, মানে ধরো শীতকালে বেলুন চট করে ফাটে না, কিন্তু গরমকালে অটোমেটিক ফেটে যায়। কেন জানো? কারণ হচ্ছে যে বেলুনের যে রাবারটা রয়েছে, ওই রাবারটা কি হয়, একটা পাতলা হয়ে থাকে, যখনই ও হিট অ্যাবজর্ব করছে গ্যাসের ভলিউমটা কি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, তাই ওটা ব্লাস্ট করে যাচ্ছে। মানে নর্মাল রেখে দিয়ে তাতে ফোর্স অ্যাপ্লাই না করে, গরমকালে বেলুন রাখলে বেলুন হচ্ছে তোমার বাড়ির মধ্যে অটোমেটিক ফেটে যাচ্ছে, রেখে দিয়েছো বাড়ির কোনো এক কর্নায়, শীতকালে থেকে যাচ্ছে কিন্তু গরমকালে ফেটে যাচ্ছে। তার কারণই হচ্ছে গ্যাস উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসের আয়তন বাড়তে থাকে। লিকুইডের ক্ষেত্রে আমরা যেটা একটু আগে আইসের ব্যাপারটা বলছিলাম, সেখানে জলে সেটা লিকুইডের ধর্ম ছিল, মানে তরলের ধর্ম ছিল, আর যখন জলীয় বাষ্প হয়ে যাচ্ছে তখন সেটা গ্যাসের ধর্মতে চলে আসছে, যে তোমার উষ্ণতা বৃদ্ধি করলে ওর ভলিউমটা বেড়ে যাচ্ছে। বোঝা গেল না? বুঝতে পারলেন? তাহলে কোশ্চেনটা কি হলো, যে বললাম যে জলকে যদি উষ্ণতা কমাও তাহলে আয়তন বৃদ্ধি পাচ্ছে, তাহলে তখন এই লটা খাটবে না খাটবে না? এই
যে স্থির চাপে উষ্ণতা বাড়ালে গ্যাসীয় পদার্থের আয়তন বাড়ে, এই লটা খাটবে? স্থির চাপে উষ্ণতা বাড়ালে গ্যাসীয় পদার্থের আয়তন বাড়ে, এটা জলের ক্ষেত্রে কি অ্যাপ্লাই হবে? কারণ জল হচ্ছে তরল, হ্যাঁ, তার মানে আরো একটা লজিক, এই লটা অ্যাপ্লাই হবে অনলি গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে, বোঝা গেল? তো এই হচ্ছে এটার ব্যাপার। তো এরপরে আমরা যেটা বলবো, বলছে স্থির উষ্ণতায় গ্যাসের চাপ বাড়ালে গ্যাসের আয়তন কমে এবং চাপ কমালে আয়তন বাড়ে। মানে স্থির উষ্ণতায় চাপ বাড়ালে, যেমন গ্যাসকে তুমি চাপ বাড়িয়ে তার আয়তনটাকে কমিয়ে দিচ্ছ, যেমন হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, আবার হচ্ছে গ্যাস সিলিন্ডার, সেখানেও তুমি চাপ বাড়িয়ে তাকে তুমি কম্প্রেস করে দিচ্ছ, তার আয়তনটাকে কমিয়ে দিচ্ছ, তার ফলে মলিকুল গুলো কাছাকাছি আসছে, তাই সেটা মলিকুল গুলো ক্লোজ হওয়ার জন্য সেটা লিকুইড হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে আমরা এলপিজি গ্যাস দেখি, ওখানে হুম হুম এখানে 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 হবে তোমার প্রেসার পি প্রপোর্শনাল টু, হ্যাঁ, ইনডাইরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে, এটা হবে তোমার এইটার ক্ষেত্রে। ঠিক আছে, মানে প্রেসারটা চাপ বাড়ালে ভলিউম কি হবে? কমতে থাকবে। গ্যাসীয় পদার্থের চাপ বাড়ালে ভলিউম কমতে থাকবে, যেটা কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে ছিপি খুলে ভট করে আওয়াজ হচ্ছে, কারণ কোল্ড ড্রিঙ্কস এর ভেতরে কার্বন ডাই অক্সাইডকে প্রেসার দিয়ে লিকুইড ফরম্যাটে করে রাখা হচ্ছে। ঠিক আছে, তো সেইটাই এখানে হচ্ছে যে স্থির উষ্ণতায় গ্যাসের চাপ বাড়ালে গ্যাসের আয়তন কমে, চাপ কমালে আয়তন বাড়ে। আচ্ছা, এগুলো আমি লিখেছি কেন বলতে পারবে? যে এই ধর্মগুলো ডিসকাস করছি কেন, এগুলো কিন্তু তোমাদের বইতে নেই। কারণ এইটা যদি না বলা হয় যে তরল পদার্থ কি, গ্যাসীয় পদার্থ কি, বা কঠিন পদার্থ কি, তার যদি প্রপার ধর্মগুলো না জানো, তো এখান থেকে তুমি এমসিকিউ কোশ্চেন দিতে পারো, অ্যান্সার দিতে পারবে। ঠিক আছে, যেমন বলছে রাসায়নিক বিক্রিয়া না হলেও দুই বা তার বেশি গ্যাস যে কোনো আয়তনে পরস্পরের সঙ্গে মিশে যেতে পারে। আচ্ছা, এয়ার তো গ্যাস, ওর মধ্যে কতগুলো হচ্ছে মলিকুল আছে বলতে পারবে? এয়ারের মধ্যে, বাষ্পর মধ্যে, বায়ুর মধ্যে, বায়ু কি কি কম্পাউন্ড রয়েছে বা কি কি মলিকুল আছে? যেমন কি কি থাকে? তার মানে অতগুলো গ্যাস মিক্সড হয়ে থাকছে, তাহলে ওরা কি রিয়াক্ট করছে? তো সেই জন্যই ওইটা কি হয়ে যাচ্ছে? মিক্সচার, হ্যাঁ, মিক্সচার হয়ে যাচ্ছে। তো মিলে যাচ্ছে, না মিললেই তো রিয়াক্ট করতো, তাহলে তো সেপারেট করতে পারতে। এখানে লাইনটা কি বলেছে? রাসায়নিক বিক্রিয়া না হলে দুই বা ততোধিক তার বেশি যে কোনো গ্যাসের আয়তন পরস্পরের সঙ্গে মিশে যেতে পারে। মানে তাহলে যেই আয়তনে রয়েছে তার মানে মলিকুল গুলো এরকম মিশে যাচ্ছে। যদি ওদের হচ্ছে কি বলে, তুমি যেই লাইনটা বললে ওইটা যদি ডিফারেন্ট হতো তাহলে তো আলাদা করতে পারতে। রিয়াক্ট করছে না, তার মানে ওরা মিক্সচার ফরম্যাটেই রয়েছে। আচ্ছা, এয়ার হচ্ছে সব থেকে কমন এক্সাম্পল মিক্সচারে, মানে যেটাকে মিক্সচারের বাংলা কি? মিশ্রণ। হ্যাঁ, মিশ্রণের হচ্ছে তোমার কমন এক্সাম্পল, সব থেকে ইজি এক্সাম্পল হবে, হ্যাঁ, মিশ্র বলছে, যাই বলুক না কেন ওটা মিক্সচার। তো ওইটাকে বলছে তোমার এয়ার, বায়ুটা হবে তোমার সব থেকে কমন এক্সাম্পল। বোঝা গেল? এই লাস্ট লাইনটা বুঝতে পারলেন না বুঝতে পারলেন? তো এইটা গেল গ্যাসীয় পদার্থ। আচ্ছা, আমরা একটু আগে ওয়াটারের ব্যাপার নিয়ে বলছিলাম, তাই তো? তো তারই একটা এক্সাম্পল এখানে দেখাচ্ছি, দেখো। বলছে একই পদার্থের বিভিন্ন অবস্থা, মানে সব থেকে কমন এক্সাম্পল হবে একই পদার্থের বিভিন্ন অবস্থা এবং কি কি, এরকম একটা উদাহরণ সহ লেখো। এরকম কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। সব থেকে ইজিয়েস্ট এক্সাম্পল হবে জল। জলকে যখন তুমি 0 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখছো, তার সেটা তখন কি হয়ে যাচ্ছে? কঠিন অবস্থায় এসে যাচ্ছে। জলকে যখন তুমি 0 to 100 ডিগ্রির মধ্যে রাখছো, তখন সেটা তরল অবস্থায় আসছে।
আবার জলকে তুমি যখন 100°C অ্যাবাভ টেম্পারেচারে রাখছো, মানে 100° বেশি টেম্পারেচারে রাখছো, তখন সেটা গ্যাসীয় পদার্থে পরিণত হয়ে যাচ্ছে। যেটা এখানে বলা হচ্ছে, মানে যদি ধরো আমি এরকম ভাবে লিখি, এটা বরফের টেম্পারেচার কি করতে হবে, কমাতে, কি করলে জলে পরিণত হবে, বরফের টেম্পারেচার কমালে সেটা জলে পরিণত হবে, তাই তো? হচ্ছে অজমি, বরফের টেম্পারেচার কমালে জলে পরিণত হবে না, কোনটা হবে? তো ঠিক বললে, কোনটা ঠিক এখানে? বরফের টেম্পারেচার বাড়ালে তবে জলে পরিণত হবে। হ্যাঁ, 0°, কমালে তো আরো ফ্রিজ হয়ে যাবে। তো বুঝে বলো। হ্যাঁ, বলো বলো বলো। নর্মাল টেম্পারেচার মানে কত? 25°C। আমরা যেটাকে নর্মাল টেম্পারেচার বলি, যেটা রুম টেম্পারেচার, সেটা 25°। 25° হচ্ছে নর্মাল টেম্পারেচার, বা যেটাকে আমরা ঘরের টেম্পারেচার বা নর্মাল টেম্পারেচার মানে সাধারণ উষ্ণতা বলছি, সেটা হবে 25°C। তো 25°C জলেই থাকে। যখনই তুমি সেটা 0° করবে, তখন সেটা কি হয়ে যাবে? বরফে পরিণত হয়ে যাবে। তার মানে বরফের ওপর এখানে কি করতে হবে? উষ্ণতা বাড়াতে হবে, তাই তো? উষ্ণতা তোমাকে কি করতে হচ্ছে? বাড়াতে হচ্ছে, তাহলে সেটা জলে পরিণত হচ্ছে। আবার জল থেকে বরফে কখন আসবে? যখন তুমি উষ্ণতা কমাবে। তো এইটা হচ্ছে জলের ক্ষেত্রে একই পদার্থের, এইটা ছিল কঠিন অবস্থা, এটা তোমার কঠিন অবস্থা, আর এটা তরল অবস্থা বা তরল পদার্থ। আবার ধরো জলকে তুমি এরকম জল নিলে, জলকে তুমি বাষ্পতে নিয়ে যাচ্ছ, জলীয় বাষ্প যেটা, তখন তুমি কি করবে? কি টেম্পারেচার বাড়াচ্ছ, জল থেকে জলীয় বাষ্পতে গেলে তখন টেম্পারেচার তোমার এখানে উষ্ণতা বাড়াতে হচ্ছে, উষ্ণতা তোমার বাড়াতে হচ্ছে। আর উল্টোটা হলে তখন সেটা হয়ে যাচ্ছে তোমার উষ্ণতা কমাতে হচ্ছে। তো এইটারই এক্সাম্পল তোমার বইয়েতেও আছে, আমরা আগেই এই ব্যাপার নিয়ে ডিসকাস করেছি বলে এটাকে আর বেশি কিছু বলা হলো, তাই তো? মানে এই জায়গাতে কিছু বলতে মানে বলার মতন কিছু নেই, আগেই ডিসকাস করেছি। আচ্ছা, তাহলে জলের বয়লিং পয়েন্ট কত দাঁড়ালো, মানে গলনাঙ্ক কত দাঁড়ালো? তাহলে জলের গলনাঙ্ক বলছি, হ্যাঁ, তো বয়লিং, হ্যাঁ, জলের গলনাঙ্ক বলছি। ফ্রিজিং পয়েন্ট মানে হচ্ছে হিমাঙ্ক, আর বয়লিং পয়েন্ট বলছি জলের। 100 তো হবে, ওইটা হচ্ছে তোমার না, ওইটা 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 বয়লিং পয়েন্ট, মানে আমি গলনাঙ্ক বলছি যেটা মেল্টিং পয়েন্ট। 0 কি করে মেল্টিং পয়েন্ট হবে? জলের বলছি। আচ্ছা, জল হচ্ছে তোমার লিকুইড, তরল অবস্থা, গলনাঙ্ক 0 কি করে হবে গলনাঙ্ক? জলের বলছি। আচ্ছা, বরফ, জল আর জলীয় বাষ্প কি কি অবস্থা দেখলে এখানে? যখন বরফ হচ্ছে সেটা কঠিন হয়ে যাচ্ছে, যখন জল হচ্ছে তরল হয়ে যাচ্ছে, আবার যখন জলীয় বাষ্প বলছি তখন গ্যাসীয় হয়ে যাচ্ছে। যখন আমি জল বলছি মানে সেটা কোন অবস্থায় আছে? হ্যাঁ, বরফের জিরো। তাহলে যখন আমি জলের হচ্ছে তোমার হচ্ছে তোমার মেল্টিং পয়েন্ট জিজ্ঞেস করছি, মানে গলনাঙ্ক জিজ্ঞেস করছি, তাহলে জলের গলনাঙ্ক হবে না, কারণ জল এমনি তরল অবস্থায় আছে, সে আবার কোথায় গলবে? তার মানে স্টেটমেন্টটা কি হবে তখন? ট্রু হবে না ফলস হবে? তো এরকম কোশ্চেন আসতে পারে। তো তো মানে কোশ্চেনটার মধ্যে একটুখানি চেঞ্জ করা আছে। সবাই জানে যে বরফ
জল 0°C বরফে পরিণত হয়, মানে সেটা তার হিমাঙ্ক, মানে ফ্রিজিং পয়েন্ট। বয়লিং পয়েন্ট হচ্ছে যেটা স্ফুটনাঙ্ক, আর মেল্টিং পয়েন্ট হচ্ছে তোমার যেটা গলনাঙ্ক। মেল্ট মানে গলে যাওয়া, ফ্রিজ মানে সলিডে পরিণত হয়ে যাওয়া, আর হচ্ছে বয়েল মানে যেটা গ্যাসে পরিণত হয়ে যাবে। মানে তিনখানা জিনিস এখানে আসছে, একটা হচ্ছে ফ্রিজিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট। ফ্রিজিং পয়েন্ট মানে হিমাঙ্ক, যেটা হচ্ছে তোমার তরল থেকে কঠিনে পরিণত হয়ে যাবে। যেটা মেল্টিং পয়েন্ট, যেটা কঠিন থেকে তরলে পরিণত হবে। আবার যেটা বয়েলিং পয়েন্ট, তরল থেকে গ্যাসীয়তে পরিণত হবে। এবার কোন জায়গা থেকে এমন একটা ওয়ার্ড বললো যে জলীয় বাষ্পের মেল্টিং পয়েন্ট কত হবে, জলীয় বাষ্পের মেল্টিং পয়েন্ট, যেটা পসিবলই না। কারণ হচ্ছে জলীয় বাষ্প যখন বলছি সেটা গ্যাসীয় অবস্থাতেই রয়েছে, তার আবার মেল্টিং পয়েন্ট কি করে হবে, তাই না? কথাটা ক্লিয়ার হলো আমার কথাটা? যেরকম ভাবে কোশ্চেন ঘুরিয়ে পেঁচিয়ে দেয়, মানে স্টেটমেন্টটা যখন তোমাকে যেই উদ্দেশ্যে জিজ্ঞেস করবে, তোমার থিওরির সঙ্গে যদি ম্যাচ না হয়, বা তুমি যেটা বুঝেছো সেটা যদি ঠিকঠাক বোঝো, যদি ম্যাচ হয়ে যায় তাহলে উত্তর দেবে, যদি ম্যাচ না হয় ভেবে দেবে। যেমন আমাকে বলছে যে গলনাঙ্ক, গলনাঙ্ক কার হয়? কঠিন পদার্থ তরলে যখন পরিণত হয়, যে টেম্পারেচারে কঠিন পদার্থ তরলে পরিণত হয়, সেই টেম্পারেচারকেই বলা হয় গলনাঙ্ক, তাই তো? হ্যাঁ কি না? যেমন বরফের গলনাঙ্ক হবে, বরফ 0°C, 0°C টেম্পারেচারের বেশি গেলে তখন কি হয়ে যাবে, সেটা জলে পরিণত হয়ে যাচ্ছে। মানে কঠিন অবস্থা থেকে যখন তরল অবস্থাতে আসবে, যে টেম্পারেচারে কঠিন থেকে তরল অবস্থায় আসবে, তখন সেটা কি হয়ে যাবে, গলনাঙ্ক। আবার যখন তরল থেকে গ্যাসীয় অবস্থায় চলে আসবে, তখন সেটা হয়ে যাবে স্ফুটনাঙ্ক। আবার যখন তরল থেকে কঠিন অবস্থাতে আসবে, তখন সেটা হিমাঙ্ক। বোঝা গেল না? বোঝা গেল না? এইটা তোমাদের বইয়েতেও রয়েছে, তিনটে অবস্থা একই পদার্থে। তার মানে আমি এখানে বলতে পারি যে কঠিন পদার্থকে তাপ দিলে কি হবে, এই লাইনটাই যদি আমি এখানে বলি, কঠিন পদার্থকে তাপ দিলে, কঠিন পদার্থকে তাপ দিলে, দেখো এখানে দেখতে পাচ্ছ এটা, তার মানে মেন লাইনটা এলো, কঠিন পদার্থকে তাপ দিলে কঠিন তরলে পরিণত হয়, আবার তরল পদার্থকে তাপ দিলে বাষ্পে পরিণত হয়। মানে আমি লাইনটা এরকম লিখছি যে কঠিনকে কঠিনকে তুমি হিট দিচ্ছ, হিটের সাইন হচ্ছে এরকম ট্রায়াঙ্গেল, মানে এখানে তাপ লিখে রাখো, তাপ দিলে সেটা কিসে পরিণত হচ্ছে, তরলে পরিণত হচ্ছে। আবার তরল পদার্থকে তুমি তাপ দিলে তখন সেটা গ্যাসীয় পদার্থে পরিণত হচ্ছে। আবার গ্যাসীয় পদার্থকে রিভার্স যদি তুমি এখানে প্লাস লেখো, এখানেও প্লাস, প্লাস এরকম ভাবে হিট, হ্যাঁ তখন, হ্যাঁ মাইনাস হিট লিখলে তখন সেটা আবার তরলে হবে, আবার তরলেও মাইনাস হিট লিখলে তখন সেটা কঠিনে হয়ে যাবে। এটাই অ্যাকচুয়ালি হচ্ছে। বোঝা গেল? প্রত্যেকটা ট্রানজিশনের এক একটা করে নাম আছে। যেমন তরল থেকে যখন গ্যাসীয় হচ্ছে তখন সেটা বয়লিং পয়েন্ট, বিপি বলা হচ্ছে। আবার যখন কঠিন থেকে তরলে হচ্ছে তখন মেল্টিং পয়েন্ট। আবার তরল থেকে যখন কঠিনে হচ্ছে তখন সেটা ফ্রিজিং পয়েন্ট। যা খুশি এরকম এই তিনটে মনে রাখো, পরবর্তীকালে আরো আসবে। আবার দেখবে এরকম কঠিন থেকে ডাইরেক্ট গ্যাসীয় হয়ে যাচ্ছে, আবার গ্যাস থেকে ডাইরেক্ট কঠিন হয়ে যাচ্ছে। ঠিক আছে, এগুলো পরে। বলো বলো। ঊর্ধ্বপাতন, ঊর্ধ্বপাতনের ইংলিশটা কি? ঊর্ধ্বপাতন কোথায় আছে? ও সাবলিমেশন মানে হচ্ছে তোমার হচ্ছে কঠিন থেকে যেটা গ্যাসীয়তে চলে যাবে। ঊর্ধ্বপাতন মানে যেটা কক্ষুর, যেটা কঠিন থেকে একদম ডাইরেক্ট গ্যাসীয়তে চলে যাচ্ছে, ঊর্ধ্বপাতন বলছে, ঊর্ধ্বপাতন।
না না, বই দেওয়া নেই, এটা নেই বলে আমি টিপে যাচ্ছি না তো। না, এটা এটা এখন এইটে নেই, এইটে যেটা ঊর্ধ্বপাতন আছে কিন্তু ক্লাস এইটেতে নেই। ইংলিশটা দেওয়া আছে? দাঁড়া দাঁড়া দেখি। সাবলিমেশন ওটা তো তোমার যেটা আমি বলে দিলাম, সলিড থেকে একদম ডাইরেক্ট গ্যাসে যাবে। হুম হবে তো। আগে বায়োলজিতে যাব, মানে এই চ্যাপ্টারটা শেষ করে বায়োলজিতে যাও, তারপর হচ্ছে তোমার আহ, হ্যাঁ তো তো ওগুলো ওই চ্যাপ্টারটাও বুঝতে হবে তো, না হলে হবে কি? হ্যাঁ মানে আগে বায়োলজি পর্যন্ত হয়ে যাওয়ার পর আবার ফিজিক্সে ঘুরে আসবে। এই শনিবার টেস্ট দেবে, হ্যাঁ। এটা কত নম্বর পেজ আছে? শনিবার দিন তো তোমাদের স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে যায়, তো শনিবার দিন ধরো 3টের মধ্যে আমি কোশ্চেন পাঠিয়ে দেবো, লিখে পাঠিয়ে দেবো, 1 ঘন্টার কোশ্চেন। না, লিঙ্কে জয়েন করবে 4টেতে, 4:30 বা 4টে বা 4:30 মানে যেই টাইমটা আমি ফিক্সড করে দেবো, তো ওতে জয়েন করবে। তার 1 ঘন্টা আগে আমি হচ্ছে ওয়েবসাইটে কোশ্চেন পেপার আপলোড করে দেবো। তো জয়েন হয়ে যাও আজকেই, ওখানেও আস্তে 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 ভলিউম বাড়ছে, মানে ওখানে যে কন্টেন্ট গুলো আস্তে আস্তে বাড়তে থাকছে যত দিন যাচ্ছে, মানে আরো বাড়বে। এখন তো শুধু তোমাদের টেক্সট বইয়েরই জিনিস চলছে, আমি এখনো এক্সট্রা করে এনসিইআরটি গুলো অ্যাড করি, যেটা রিভিশন কাজ হবে। কোথায় আছে, কত নম্বর পেজে বলো? 57। ও এগুলো তো না, এই যে অবস্থার পরিবর্তনে আসি। 57, এটা এখানে ঊর্ধ্বপাতন 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 মানে সাবলিমেশন, সাবলিমেশন মানে হচ্ছে তোমার কঠিন থেকে একদম ডাইরেক্ট গ্যাসে চলে যাবে। এই যে ন্যাপথলিন যে ধর্মের সাহায্যে শনাক্ত করা হয়, তাই তো এই জায়গাতেই পড়ছে তাই তো। হ্যাঁ তো অ্যাকচুয়ালি যে যেইটা হচ্ছে একবারে কঠিন থেকে হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছ? হে